সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সকলকেই নিরন্তর শুভেচ্ছা। বর্তমানে এক বিশেষ পরিস্থিতির কারণে আমরা সরাসরি শ্রেণী কার্যক্রম পরিচালনা করতে পারছি না, কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও শিক্ষা মন্ত্রণালয় এক বিশেষ ব্যবস্থাপনার মাধ্যমে শ্রেণী কার্যক্রম পরিচালনা করছেন। তেমনি একটি বিশেষ ব্যবস্থাপনায় শ্রেণী কার্যক্রম নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হচ্ছি। তোমাদের সকলকেই অনলাইন ভিডিও ক্লাসে স্বাগতম। আজকের এই ক্লাসটি উপস্থাপনায় রয়েছি আমি মওদুদ আহমেদ, সিনিয়র প্রভাষক, কৃষি শিক্ষা বিভাগ, মাইলস্টোন কলেজ। শিক্ষার্থীরা, আমরা আজ আলোচনা করব নবম দশম শ্রেণীর চতুর্থ অধ্যায় প্রথম পরিচ্ছেদ ফসল চাষ পদ্ধতি এর সরিষা ও মাসকলাই অংশটুকু নিয়ে। শিক্ষার্থীরা, আজকের এই আলোচনাটি সম্পন্ন হলে আমরা যে বিষয়গুলো জানতে পারবো বা আমাদের আজকের শিক্ষণফল যা হবে তা হচ্ছে আমরা সরিষা চাষ পদ্ধতি জানতে পারবো, আমরা মাসকলাই চাষ পদ্ধতি সম্পর্কে জানতে পারবো। এই অংশটুকু থেকে যে গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্নগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানতে পারবো। এছাড়াও এই অংশটুকু থেকে বোর্ড পরীক্ষায় কি কি প্রশ্ন আসতে পারে, অর্থাৎ এই সরিষা বা মাসকলাই অংশটুকু থেকে এ পর্যন্ত বোর্ড পরীক্ষায়, এসএসসি পরীক্ষায় কখনো প্রশ্ন না এলেও এবছর পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাসের আঙ্গিকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেকাংশেই বেশি রয়েছে। সেজন্য আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন কি কি রয়েছে সেই অংশটুকু দেখার চেষ্টা করব। তাহলে শিক্ষার্থীরা, চলে আসে আমাদের আজকের মূল আলোচনায়। প্রথমেই সরিষা চাষ। শিক্ষার্থীরা, খেয়াল করে দেখো, বাংলাদেশের তেল ফসল বলতে সরিষা, সয়াবিন, তিল, তিসি, চীনাবাদাম, সূর্যমুখী প্রভৃতির চাষ করা হয়ে থাকে। তবে এদেশের মানুষ প্রধান ফসল হিসেবে বা প্রধান ভোজ্য তৈলবীজ হিসেবে সরিষাকেই কিন্তু চাষ করে থাকে। যদিও সয়াবিন বা সূর্যমুখী এগুলো উৎপাদন অনেক বেশি পরিমাণে হয়ে থাকলেও বা অনেক জনপ্রিয় হয়ে থাকলেও এখন অবধি পর্যন্ত সরিষার চাষ পরিমাণটি সবচেয়ে বেশি। এবার আসি জমি নির্বাচন। সরিষা চাষের জন্য সাধারণত বেলে দোআঁশ বা পলি দোআঁশ মাটি উপযোগী। অতএব সহজে পানি নিষ্কাশন করা যায় এমন বেলে দোআঁশ বা পলি দোআঁশ মাটি নির্বাচন। খেয়াল করতে হবে সরিষা ক্ষেতের জমিতে যেন পানি দাঁড়িয়ে না থাকে, তাহলে সরিষার গাছ নষ্ট হওয়ার সম্ভাবনা অনেকাংশেই বেশি থাকে। এবার দেখব জাত নির্বাচন। সরিষার অনেক ধরনের জাত রয়েছে, যেমন টরি ৭, কল্যাণিয়া, সোনালী সরিষা ইত্যাদি। এই সরিষাগুলোর মধ্যে যেমন সম্পদ, রায় ইত্যাদি সরিষা রয়েছে। আমাদের দেশে সবচেয়ে বেশি উৎপাদন করা হয়ে থাকে টরি ৭, কল্যাণিয়া, সম্পদ এই জাতগুলো। সরিষা সাধারণত বাংলাদেশের শীতকালীন ফসল। তারপরেও বিভিন্ন অঞ্চলের তারতম্য এবং জমির জো অবস্থা অনুযায়ী তার কার্তিক মাস পর্যন্ত চাষ করা যায়। শিক্ষার্থীরা, খেয়াল করে দেখো, জো অবস্থা বলতে আমরা এখানে কি বুঝিয়েছি। জো অবস্থা বলতে বলা হচ্ছে যে এটি একটা গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন। জমি ফসল চাষের উপযুক্ত, অর্থাৎ জমিতে ফসল চাষ করার জন্য প্রয়োজনীয় আর্দ্রতা বা জমির যে পরিবেশিক অবস্থা সেটা যদি সঠিকভাবে বিরাজমান থাকে তাহলে সেই মাটিকে বলা হয় জো অবস্থা। জমি তৈরি। সাধারণত জমি ৪-৫টি লম্বালম্বি আড়াআড়ি চাষ দিয়ে মাটি ঝুরঝুরা করে নিতে হয় এবং সরিষার বীজ ছোট বলে সাধারণত মাটির সাথে মিশিয়ে এগুলোকে সব বপন করতে হয়, যেন সহজেই মাটিতে বীজগুলোকে ছিটিয়ে দেওয়া যায়। শিক্ষার্থীরা, খেয়াল করো সারের পরিমাণ ও প্রয়োগ পদ্ধতি। সাধারণত জাত, মাটি ও মাটির রসের তারতম্য অনুসারে সার প্রয়োগ করতে হয়। বীজের হার: টরি ৭, কল্যাণিয়া, সোনালী সরিষা, বাড়ি ৮ এর জন্য
আর প্রতি হেক্টরে 8 থেকে 10 কেজি বীজ লাগে। আমরা একটু আগে বপন পদ্ধতির কথা বলছিলাম। আমরা কিভাবে বপন করব? সাধারণত ছিটিয়ে বপন করা হয়, তবে বীজগুলো খুব ছোট হওয়ায় সমানভাবে মাটিতে ছিটানোটা খুব কষ্টকর হয়ে থাকে, সেজন্য ছাই, বালি বা মাটির সাথে মিশিয়ে নিলে সমভাবে ছিটানো সম্ভব হয়ে থাকে। এবার আমরা দেখব পরিচর্যা। সরিষা ক্ষেতে মাটির আর্দ্রতা পর্যাপ্ত থাকলে সরিষার জমিতে সেচের প্রয়োজন হয় না। চারা পাতলাকরণ। চারা খুব ঘন হলে পাতলা করে দিতে হয়। পাতলাকরণের কাজটি চারা গজাবার 10 থেকে 15 দিনের মধ্যে করতে হয়। আগাছা দমন। সরিষার জমিতে আগাছা দেখা মাত্র নিড়ানিতে তুলে ফেলতে হবে এবং এখানে একটি বিষয় খেয়াল করা প্রয়োজন, চারা পাতলাকরণের সময়ই আগাছা দমন করা হয়ে থাকে। এখানে আরো একটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে চারা পাতলাকরণের সময় আমরা সরিষার যে অংশটুকু সবজি হিসেবে বা শাক হিসেবে ব্যবহার করা হয়ে থাকে সেটি চারা পাতলাকরণ বা আগাছা দমনের সময় এই কাজটি সম্পন্ন করা হয়ে থাকে। এবার আসি রোগের কারণ, লক্ষণ বা দমন পদ্ধতি। সরিষা ক্ষেতে প্রধানত অল্টারনারিয়া ব্লাইট বা পাতায় দাগ রোগ অন্যতম হয়ে থাকে। এটি একটি ছত্রাক জনিত রোগ। এই রোগ হলে সাধারণত গাছ প্রথমে বাদামি, পরে গাঢ় গোলাকার দাগ দেখা যায় এবং আস্তে আস্তে পুরো গাছটি হয়তোবা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এ থেকে রক্ষা পাওয়ার জন্য রোগ প্রতিরোধী জাত ব্যবহার করা সবচেয়ে অন্যতম। পোকামাকড় দমন। সরিষার প্রধান ক্ষতিকারক পোকা হলো জাপ পোকা। শিক্ষার্থীরা, আমাদের এখানে মনে রাখা প্রয়োজন, জাপ পোকা কিন্তু ভাইরাস রোগের অন্যতম বাহক। অর্থাৎ সরিষা ক্ষেতে জাপ পোকা আক্রমণ করার মাধ্যমে ভাইরাস রোগ সংক্রামিত হতে পারে, অথবা আশেপাশের জমিতেও কিন্তু এই ভাইরাস রোগটি সহজেই সংক্রামিত হওয়ার সম্ভাবনা থেকে থাকে। তখন গাছের শতকরা 70 থেকে 80% সরিষার ফল খড়ের আকার ধারণ করে, তখন গাছের পাতাগুলো হলদে হয় এবং তখনই ফসল সংগ্রহের উপযুক্ত সময়। ফসল সংগ্রহের পর 3 থেকে 4 দিন রোদে শুকিয়ে মাড়াই করতে হবে। মাড়াই করার পর বীজগুলোকে ঝেড়ে রোদে ভালোভাবে শুকিয়ে 3 থেকে 4 দিন শুকানোর পরে বীজগুলোকে সংরক্ষণ করতে হয়। এর মাধ্যমে আমরা বীজ শুকানো এবং সংরক্ষণ কার্যক্রম সম্পন্ন করতে পারি। ফলন। বাংলাদেশে সরিষার ফলন প্রতি হেক্টরে গড়ে 810 কেজি পর্যন্ত হয়ে থাকে। শিক্ষার্থীরা, আমরা এবার দেখব সরিষা ফসলের কি কি গুরুত্ব রয়েছে। সরিষা ফসলের প্রধান যে গুরুত্ব, যেটি অর্থনৈতিক, ঔষধ শিল্প, কৃষিক্ষেত্রে সরিষা ফসল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকে। বিভিন্ন জাতের সরিষার বীজে 40 থেকে 44% তেল পাওয়া যায়। সরিষার বীজ থেকে তৈল নিষ্কাশনের পর যে খৈল থাকে তাতে প্রায় 40% আমিষ ও 64% নাইট্রোজেন থাকে। সরিষার খৈল গরু, মহিষের জন্য খুবই পুষ্টিকর খাদ্য এবং উৎকৃষ্ট জৈব সার। রান্নার কাজে সরিষার তেল ব্যবহার করা হয়ে থাকে। সরিষার জমিতে কৃত্রিম উপায়ে অত্যন্ত অল্প খরচে মৌমাছি পালন করে মধু সংগ্রহ করা যায়। এজন্য সরিষাকে মধু উদ্ভিদও বলা হয়ে থাকে। শিক্ষার্থীরা, এবার আমরা দেখব মাসকলাই চাষ পদ্ধতি বা কিভাবে মাসকলাইয়ের চাষ করা হয়ে থাকে। শিক্ষার্থীরা, খেয়াল করো, বাংলাদেশে চাষকৃত ডালের মধ্যে মাসকলাইয়ের স্থান চতুর্থ। দেশে মোট উৎপাদিত ডালের 9 থেকে 12% আসে মাসকলাই থেকে। দেশের উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চল, বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ মাসকলাইয়ের চাষের জন্য বেশি উপযুক্ত। মাসকলাই একটি শক্ত ও খরা সহিষ্ণু ফসল যা উচ্চ তাপমাত্রা সহ্য করতে পারে। ডাল ফসল ছাড়াও এটি কাঁচা গাছ অবস্থায় পশুখাদ্য ও সবুজ সার হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। কাজে ডাল ফসল হিসেবে মাসকলাই খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা, খেয়াল করে দেখো, এবার আসি আমরা জমি নির্বাচন। সাধারণত সুনিষ্কাশিত দোআঁশ ও দোআঁশ মাটি মাসকলাই চাষের জন্য উপযোগী।
উঁচু থেকে নিচু প্রায় সব ধরনের জমিতেই মাসকলাই চাষ করা যায়। যদি পানি জমে থাকার আশঙ্কা না থাকে তাহলে মাসকলাই উষ্ণ ও খড়ের জলবায়ু অঞ্চলের প্রধান ফসল। বাংলাদেশে মাসকলাইয়ের বিভিন্ন ধরনের কিছু জাত রয়েছে। এর মাঝে উপসি জাতের মধ্যে রয়েছে পান্থ, শরৎ, হেমন্ত। স্থানীয় জাতের মাঝে রয়েছে রাজশাহী, সাধুহাটি ইত্যাদি। জমি তৈরি। শিক্ষার্থীরা, মাসকলাই চাষের জন্য খুব মিহিভাবে মাটি তৈরির প্রয়োজন হয় না। জমি ও মাটি প্রকারভেদে 2 থেকে 3টি আড়াআড়ি চাষ ও মই দিয়ে সমান করে তৈরি করতে হয়। বীজ বপনের সময়। মাসকলাই বীজ ফেব্রুয়ারির শেষ থেকে মধ্য সেপ্টেম্বর পর্যন্ত বপন করা যায়। বীজ হার। মাসকলাই চাষের জন্য বীজ হার হলো সাধারণত ছিটিয়ে বপন করতে গেলে 140 থেকে 160 গ্রাম প্রতি শতকে প্রয়োজন হয় এবং পশু খাদ্য বা সবুজ সারের জন্য সাধারণত 200 থেকে 240 গ্রাম প্রতি শতক প্রতি প্রয়োজন হয়ে থাকে। বীজ বপন পদ্ধতি। মাসকলাইয়ের বীজ সাধারণত ছিটিয়ে বা সারি করে বপন করা যায়, যে কথাটা আমরা একটু আগেই বলছিলাম। বীজ শোধন। অবশ্যই বীজ বাহিত রোগ দমনের জন্য বীজ শোধন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্তর্বর্তীকালীন পরিচর্যা। শিক্ষার্থীরা, খেয়াল করে দেখো, চারা গজানোর পর থেকে আগাছা দেখা দিলে 15 থেকে 20 দিন পর নিড়ানি দিয়ে আগাছা পরিষ্কার করতে হবে। জলাবদ্ধতার আশঙ্কা থাকলে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। বপনের পর জমিতে রসের পরিমাণ কম থাকলে হালকা সেচ দিতে হবে। সেচের পর যে অবস্থায় মাটির উপরে শক্ত স্তর ভেঙে দিতে হবে। জমিতে পোকা বা রোগের সংক্রমণ দেখা দিলে তা দমনের ব্যবস্থা করতে হবে। আমরা এবার একটু দেখি রোগের ব্যবস্থাপনা। মাসকলাইয়ের সাধারণত পাতায় দাগ রোগ, পাউডারে মিলডিউ রোগ, হলদে মোজাইক রোগ, এই রোগগুলো বেশি আক্রান্ত হয়ে থাকে। পোকা ব্যবস্থাপনা। মাসকলাই ফসলে বিছা পোকা দ্বারা আক্রান্ত হয়ে থাকে বেশি, অর্থাৎ মাসকলাই ফসলটি বিছা পোকার প্রধান শত্রু। ফসল কাটা, মাড়াই ও গুদামজাতকরণ। পরিপক্ক হলে সকালের দিকে ফসল সংগ্রহ করতে হয়। ফলন। সাধারণত জাত ভেদে মাসকলাইয়ের গড় ফলন হেক্টর প্রতি 1.5 থেকে 2 টন পর্যন্ত হয়ে থাকে। শিক্ষার্থীরা, এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন দেখব। অর্থাৎ আমরা আজকে যে অংশগুলো নিয়ে আলোচনা করেছি সেই আলোচনার অংশগুলো থেকেই এই বহু নির্বাচনী প্রশ্নগুলো বাছাই করা হয়েছে। যেমন, কল্যাণিয়া কোন ফসলের জাত? সঠিক উত্তর হতে পারে সরিষা। সরিষার বীজে শতকরা কত ভাগ তেল থাকে? সঠিক উত্তর হতে পারে 40 থেকে 44 ভাগ। সরিষার খৈলে শতকরা কত ভাগ আমিষ থাকে? সঠিক উত্তর হতে পারে 40 ভাগ। মাসকলাইয়ের জাত কোনটি? এখানে সঠিক উত্তর হতে পারে পান্থ। সরিষার অন্যতম প্রধান রোগ কোনটি? সঠিক উত্তর হতে পারে পাতায় দাগ রোগ। সরিষাকে কি উদ্ভিদ বলা হয়? সঠিক উত্তর হতে পারে মধু উদ্ভিদ। কোন জেলায় মাসকলাই চাষ বেশি হয়ে থাকে? চাঁপাইনবাবগঞ্জ জেলায়। এবার শিক্ষার্থীরা, আমরা কিছু জ্ঞানমূলক প্রশ্ন দেখব। এই অংশটুকু থেকে যে জ্ঞানমূলক প্রশ্নগুলো আসতে পারে। বাংলাদেশের মানুষের প্রধান ভোজ্য তেল কোনটি? অবশ্যই সরিষা। যে অবস্থা কি একটু আগে আমরা কথা বলে আসছি, যে অবস্থা নিয়ে সরিষা গাছে কি কি রোগ এবং পোকা আক্রান্ত হয়ে থাকে এই বিষয়গুলো আমরা একটু আগে জেনে আসছি। কোন মাটিতে মাসকলাইয়ের চাষ ভালো হয় এটিও জেনে আসছি। দোআঁশ মাটিতে। মাসকলাইয়ের উন্নত জাত কোনটি? পান্থ। এটিও আমরা একটু আগেই শিখে এসেছি। এবার আমরা একটু দেখি কিছু অনুধাবন প্রশ্ন। সরিষাকে মধু উদ্ভিদ বলা হয় কেন? শিক্ষার্থীরা, খেয়াল করে দেখো, সরিষাকে মধু ফসল এ কারণেই বলা হয়ে থাকে যে সরিষা ফুলে মধুর পরিমাণ বেশি পাওয়া যায়। সাধারণত কৃত্রিমভাবে মৌমাছি পালন করলে
সরিষা ক্ষেত থেকে এই মৌমাছিগুলো মধু সংগ্রহ করে থাকে, যার ফলে আমরা প্রচুর পরিমাণ মধু সংগ্রহ করতে পারি এবং মৌমাছির মধু সংগ্রহের ফলে পরাগায়ন কার্যক্রম বৃদ্ধি পায় এবং ফসলের উৎপাদনও অনেকাংশেই বেশি হয়ে থাকে, যে কারণে সরিষাকে মধু ফসল বলা হয়। সরিষা ফসল সকালে সংগ্রহ করা হয় কেন? প্রধান যে কারণটি সেটি হচ্ছে দিনের বেলায় বা রৌদ্রকালীন সময় সংগ্রহ করলে সরিষার যেটি ফল অর্থাৎ যেটিকে পড বলা হচ্ছে সেটি যদি ফেটে যায় তাহলে সরিষা বাইরে ঝরে যেতে পারে, যে কারণে সকালে সংগ্রহ করা হয়ে থাকে। মাসকলের গুরুত্ব ব্যাখ্যা করো, আমরা একটু আগেই জেনে আসছি। মাসকলের অন্তর্বর্তীকালীন পরিচর্যায় কি কি রয়েছে আমরা একটু আগেই জেনে এসেছি। প্রচলিত তেল ফসলের মধ্যে কোনটি জনপ্রিয় ব্যাখ্যা করো। অবশ্যই সরিষা জনপ্রিয়, অর্থাৎ সরিষা ফসলের গুরুত্ব যা আমরা একটু আগেই আমাদের আলোচনা থেকে জানার চেষ্টা করেছি। শিক্ষার্থীরা, আজকের এই আলোচনা থেকে তোমাদের সকলকেই নিরন্তর শুভেচ্ছা। শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভিডিওটি ভালোভাবে দেখতে পেয়েছো এবং বুঝতে পেরেছো। তারপরেও তোমাদের যদি কোনো অংশ নিয়ে বা কোনো অংশ বুঝতে না পারার মতো থাকে বা এমন যদি কোনো অংশ থাকে যেটি তোমরা বুঝতে পারছো না, তোমাদের একটু বোধগম্য হতে সমস্যা হচ্ছে, তোমরা সেই অংশটি নিয়ে তোমাদের বিষয় শিক্ষকের সাথে যোগাযোগ করতে পারো। তাহলে বিষয় শিক্ষক তোমাদের খুব সহজেই ওই অংশটুকু বুঝিয়ে দিবেন। সে পর্যন্ত তোমাদের সকলকেই নিরন্তর শুভেচ্ছা।